একাডেমির সেকেন্ড ইয়ারের পর একটা লম্বা ছুটি পেলাম। সেই ছুটিতে বাড়ি ফিরলাম। ফেরার পর সবার আগে মুখোমুখি হলাম মা বাবার হারের মুখে। ইঞ্জিনিয়ারিং ছেড়ে আমার একাডেমিতে জোন করে সবাই বিরক্ত, খরচ দেওয়া বন্ধ ছিল কিছুদিন। তবে খুব একটা সমস্যা হয়নি। একাডেমি থেকে মাসিক স্টাইপেন্ড যা দেওয়া হতো তা দিয়ে একটু কষ্ট করলেই মাস্ট আনা যায়। কোর্স শেষ হলেই সরকারি চাকরি। তবু তাদের খুশি করা দুঃসাধ্য। বাড়ি ফেরার পর জানতে পারলাম মা বাবা দুজনেই ইন্ডিয়া যাবে ডাক্তার দেখাতে। আমার 1 মাস একাই থাকতে হবে। মনে মনে একটু বিরক্তই হলাম। এর চেয়ে একাডেমির ডরমেটরিতে থাকা আমার জন্য ভালো ছিল। 3 বেলা বিস্বাদ খাবার হলেও তো যুদ্ধ, কোনো একাডেমিক সমাচার বলা যাবে না। যাই হোক, একদিন বিকালে দরজায় টোকা পড়ল। দরজা খুলে একটা ধাক্কার মতো খেলাম। বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, বেশ সুন্দরী, ফর্সা, গায়ের রং রেশমের মতো, ঢেউ খেলানো চুল নেমে গেছে কোমর পর্যন্ত। এখনকার মতো শীতের দিন হয় একটা শাল গায়ে। দোহারা গড়নের শরীর, তবে মোটা নয়। স্বাস্থ্য ভালো। সবচেয়ে বেশি আকর্ষণীয় তার চোখ দুইটা, বৈদুর্যমণি মতো অন্তর্ভেদী দৃষ্টি ও 2 চোখে মনে হয় যে ছিঁড়ে খুঁড়ে দিচ্ছে। এমন ভয়ঙ্কর সুন্দর চোখ সচরাচর দেখা যায় না। আমাকে হা করে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা নিজেই বলল, আন্টি আছে? ও হ্যাঁ, আসেন, ভেতরে আসেন। না, ভেতরে যাব না, একটু দরকার ছিল। আন্টিকে ডেকে দেন। আমি মাকে ডেকে নিয়ে এলাম। মা আসলে তাকে কি যেন বলে চলে গেল মেয়েটা। মেয়েটা চলে যাবার পর বেসন আগ্রহের ভাব দেখিয়ে মাকে প্রশ্ন করলাম, কে? নিচতলার ভাড়াটিয়া ফরিদের বুক। ফরিদ মিয়া বিয়ে করেন, তবে বেশি দিন হয়নি। আমি আর কিছু বললাম না। 2 দিন পর মা বাবা চলে গেল বাসায়, একদম একা। করার কিছু নেই। সারাদিন সিমাই। বাবার বদলির চাকরি ছিল। এখানে থিতু হবার আগে এত জায়গায় ঘুরেছি যে খুব বেশি বন্ধু বানানোর সুযোগ হয়ে ওঠেনি কখনোই। টুকটাক যারা আছে তারা কেউ শহরে নেই। একদিন ঘুম ভাঙবে সকাল সকাল। বাইরে কুয়াশা। ডিমার পরোটা ভেজে খেতে খেতে হালকা রোদ উঠল। ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি। একটা সিগারেট খাওয়া যাবে ছাদে হাঁটতে হাঁটতে। আমি ছাদে যেতেই দেখি ছাদের বাগানের মাঝখানে সেই ভাড়াটিয়া মানে ফরিদ সাহেবের স্ত্রী একটা মডার চেয়ার নিয়ে বসে আছে। রোদের মধ্যে সামনে খাতা কলম। আমি যেতেই ঘুরে তাকাল। আমি সৌজন্য দেখিয়ে একটু হাসলাম। ভাবি, কেমন আছেন? ভালোভাবে পাল্টা হাসি। আপনি ভালো আছেন? জিবি। আমি উসখুস করতে শুরু করলাম। এখানে সিগারেট খাপ কিভাবে? আমি ছাদে পায়চারি করতে শুরু করলাম। করার মতো কিছু পাচ্ছি না। হাতে হাতে তার কাছাকাছি চলে গেলাম। সামনে একটা চাকরির পরীক্ষার বই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি একটা অঙ্ক নিয়ে মোটামুটি যুদ্ধ করছে সে। চাকরির পরীক্ষার বই, তার মানে অন্তত আমার 23 বছরের সিনিয়র। অঙ্কটা এখান থেকে দেখতে পাচ্ছি। আহামরি কিছু নয়, কিন্তু একটু কায়দা আছে। মেয়েটা সেই কায়দাতেই ধরতে পারছে না। গর্ব করে বলছি না, তবে অঙ্কে আমি বেশ ভালো। অনেক সময় শুধু ডাক পড়ে বলে দিতে পারে। উত্তর কি হবে সব করার সুযোগটা ছাড়তে ইচ্ছে করে না। আমি মনে মনে হিসাব করে বলে ফেললাম। ভাবি সাথে সাথে মুখ তুলে তাকাল আমার দিকে। আমি তাড়াতাড়ি বললাম, শরীর অঙ্ক তার উত্তর হবে। আপনি একবার দেখেই বলে দিলেন। তার কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস। উত্তর মিলিয়ে দেখেন। আমি অন্য দিকে তাকিয়ে উদাস গলায় বললাম, ভাবি, মিলিয়ে দেখলাম। আমি তো জানি যে উত্তর ঠিক আছে। অবাক গলায় বলল, দেখে কিভাবে বললেন? মনে মনে হিসাব করলাম। যা মনে মনে হিসাব করে অনেক হয় বলতো। আচ্ছা, এটার উত্তর বলেন তাহলে বুঝব বলে আর একটা ডাকের উপর আঙুল দেখাল সে। আমি সামান্য ঝুঁকে এলাম। উনার ঘাড়ের উপর হালকা একটা ঘ্রাণ নাকে এলো কোল্ড ক্রিমের। মাথা ঝিমঝিম করে উঠল। সাথে সাথে অঙ্কের দাগটা একবার পড়লাম। এই অঙ্কটাও আহামরি কিছু না। পিতা পুত্রের বয়স অঙ্কের মতোই। খানিকটা একটু চোখ বন্ধ করে হিসাব করতেই পেয়ে গেলাম। সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বললাম, পিতার বয়স 62 আর পুত্রের বয়স 28। এবার সত্যিই অবাক হলেন ভাবি। ইস, আপনার তো দারুণ মাথা অঙ্কে। আমি কেন যেন মেলাতে পারি না। আমি ফস করে বলে ফেললাম, আমি মাঝখানে কাছেই। আপনি চাইলে আপনাকে পড়াতে পারি। আসলে সময় দেবেন? আপনার অসুবিধা হবে না তো? অসুবিধার কি, আপনাকে পরেই বরং আমার সময় কাটবে। ভাবি খুশি হয়ে গেল। তারপর আলাপে আলাপে জানলাম ভাবির নাম রেশমি।
ফরিদ সাহেবের গ্রামে বাড়ি, এই বছরই কলেজ থেকে অনার্স পাশ করে এখন সরকারি চাকরির চেষ্টা করছে। আমি বললাম, আমি তো মাত্র সেকেন্ড ইয়ার, আমাকে তুমি করেই বললেন। আচ্ছা বলবো। সেই থেকে শুরু হলো। প্রতিদিন সকালে ফরিদ সাহেব অফিসে চলে যাবার পর ভাবি আর আমি ছাদে যাই অঙ্ক রায়। নানা বিষয়ে আলাপ করি। আলাপ করতে করতে ফ্রি হয়ে গেলাম অনেকটাই। সব বিষয়ে আলাপ শুরু হলো। একদিন ভাবে বলল, তোমার গার্লফ্রেন্ড নাই? আছে, আবার নেইও। মানে? অবাক হন রেশমি ভাবি। মানে আমরা একজন আরেকজনকে পছন্দ করি কিন্তু প্রেম করি না। কইরা ফেলো ভাবি পরামর্শ দেয়। আরে ধুর, আমি হাত নেড়ে উড়িয়ে দেয়। কমিটমেন্ট আমার ভাল লাগে না। আলাপ চলতে থাকে। পরের দিন ভাবি গোসল করে এসেছে। আমি সকালে গোসল করা নিয়ে একটু দুষ্টামি করতে রেশমি ভাবে লজ্জায় লাল। একদিন সকালে হাঁটতে বের হয়েছিলাম। বাড়ি ফিরলাম। কোচো ভর্তি শিশির মাখা শিউলি ফুল নিয়ে ভাবিকে ফুলগুলো দিতেই সে ভারী খুশি হল। এত বাড়াবাড়ি উচ্ছ্বাস চোখে লাগার মতোই। আমি প্রশ্ন করে ফেললাম, কেন? ফরিদ ভাই তো নিশ্চয়ই আরও অনেক ফুল দেয়। ভাবি শুনে দীর্ঘশ্বাস ফেলে পরে দিয়া, এগুলো হয় না। পরক্ষণেই আপন মনে বিটবিট করে বলল, আরে তো একটা জিনিসই। আমি বললাম, কি বললেন? না কিছু না ভাবে এড়িয়ে গেলেন। আশা করি কোনো সমস্যা আমার সাথে শেয়ার করতে পারেন। আরে না, কি সমস্যা হবে? আমি আর কথা বাড়াই না। অঙ্কের বইটাতে নেই। পরের দিন থেকে শুরু হয় সত্যপ্রবাহ। ভয়াবহ শীত। বাইরে এক হাত দূরের জিনিস কুয়াশায় দেখা যায় না, এমন অবস্থা। লেপ মুড়ি দিয়ে একটা বই পড়ছি। এমন সময় দরজায় টোকা পড়ল। আমি বিরক্ত হয়ে উঠে গিয়ে দরজা খুললাম। ভাবে দাঁড়িয়ে আছে। আজ দেখা নাই, তোমার খোঁজ নিতে আসলাম। বলল সে, এই শীতের মধ্যে কই আর যাব, আপনি ভেতরে আসেন। আমি পড়ার জন্য আসলাম। ও আচ্ছা। খেয়াল করলাম তার হাতে কোনো বই নেই। বই খাতা কোথায়? ভাবি একটু অপ্রস্তুত হয়ে গেল। আমি হেসে ফেললাম। আচ্ছা, আজ পড়ার দরকার নেই, আসুন গল্প করি। দুজনে ঘরে বসলাম। এই গল্প সেই গল্প। আমি আমার লাইফের কথা বললাম, যতটা সম্ভব ভাবে একটু চাপাচাপি করল। আমি নিরুপায় হয়ে বানিয়ে বানিয়ে খানিকটা শুনিয়ে দিলাম। এরপর ভাবেই বলল, তোমার খাওয়ার ব্যবস্থা কি? এখনো তো রান্না করি নাই। খাবার কি? দেখি কি খাওয়া যায়, চলো তোমাকে রান্না করে দেই। আমি একটু ভদ্রতা করে মানা করলাম, কিন্তু ভাবি আমাকে টেনে ওঠা। দুজন মিলে রান্না বান্না সালাম ফরিদ ভাইয়ের জন্য নিয়ে যান বললাম, কিন্তু ভাবেই মানা করে দিল। তাদের বাসায় রান্না করা আছে। জোরাজুরি করাতে বলল, তোমার ভাই জানে না যে আমি তোমার সাথে এত টাইম কাটাই? মাইন্ড করতে পারে? আমি ভ্রু কোচকান, কিন্তু কিছু বললাম না। দুজনে দুপুরের খাওয়া একসাথে সারলাম। তারপর ভাবি বিকেলের দিকে চলে গেল। পরের দিনের কথা, তখন এখনকার মতো স্মার্ট টিভি বা স্মার্টফোনের চল ছিল না। খুব অল্প লোকের হাতেই স্মার্টফোন আছে। তখন বাংলাদেশের লাইনে খানিকটা সমস্যা হয়েছে হয়তো। ঝিরঝির করছে টিভি। আমাদের কেবলের কানেকশনের একটা পাশের বাসার ছাদে। বাসার পেছনে একটা গাছ আছে, সেটা বেয়ে ওদের একতলার ছাদে উঠে ঠিক করা যায়। আমি বের হয়ে গেলাম। গাছটা ঠিক আমাদের বাসার নিচতলার বাথরুম বরাবর। আমি বেয়ে অনেকটা উঠতে বাথরুমের ভেন্টিলেটরের জানালায় চোখ পড়ল। ভেতরে আলো জ্বলছে। আমি শিউরে উঠলাম। রেশমি ভাবি। ভেতরের অনেকটাই দেখা যাচ্ছে, এখান থেকে সাবান মেখে গোসল করছে। খুবই সাধারণ, সুন্দর লাগছে দেখতে থাকে। আমি হাঁ করে তাকিয়ে আছি। জমে গেছেন? না পারছি উঠতে, না পারছি নামতে। গভীরে লেগে আছে সাবানের ফেনা। মনে হলো বেশ কিছুদিন ধরে কাটে না হয়। হঠাৎ করেই ভাবি তার তীক্ষ্ণ ধূসর চোখ জোড়া মেলে তাকাল আমার দিকে। অদ্ভুত ব্যাপার। আমি ভেবেছিলাম ভাবি এখনই চিৎকার দেবে, নিজেকে ঢাকার চেষ্টা করবে, বা জানালা বন্ধ করে দেবে। ভাবি তার কোনটাই করল না, তাকিয়ে রইলাম আর দিকে। আমি তখনও গাছের ডাল ধরে বান্দরের মতো জ্বলছি। সম্বিত ফিরে আমি নেমে গেলাম গাছ থেকে। তারপর বাসায় চলে গেলাম। বাকি পুরো দিনটা কাটল দুশ্চিন্তায়। ভাবে কি ভেবেছে কে জানে, কাউকে বলে দিলে সর্বনাশ। মান ইজ্জত বলে কিছু থাকবে না। আর ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা নষ্ট হয়ে গেল। আমি ভয়ে টেনশনে অস্থির হয়ে গেলাম। পরের দিন সকালে আবার গেলাম সেই শিউলি গাছের কাছে। অনেকগুলো ফুল নিয়ে এলাম।
বাসায় এসে কিছু চকলেট, সেই ফুল আর একটা কাজে লিখলাম, ভাবি আমি খুবই দুঃখিত, ব্যাপারটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে। আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। একটা ছোট বাক্সে সব কিছু রেখে ছাদে যেখানে ভাবি পড়তে বসে সেখানে রেখে এলাম। ঘণ্টাখানেক পর দরজায় টোকা পড়ল, দরজা খুলতেই ভাবিকে দেখতে পেলাম, হাতে সেই বাক্সটা। ভাবি ভেতরে ঢুকে শান্তভাবে একটা টেবিলের উপর বাক্সটা নামিয়ে রাখুন, তারপর সপাটে চড় মাল আমার গালে। আমি হতভম্ব। পরক্ষণেই আমাকে ধরল সে, আমার হতভম্ব ভাব তখনও কাটেনি। কি বলব বুঝতে পারছি না, বলার উপায় নেই। তৃষ্ণার্তের মতো আমারও। আমি তো আর পাথরের মূর্তি নই। দু হাতে ভাবিকে ধরলাম। শরীরে রক্তে মুহূর্তে বান ডাকল, আমার ভাবের চেয়েও দ্বিগুণ আগ্রাসী আমি শুরু করলাম। পরপর একে অন্যের সাথে সংগ্রামে লিপ্ত হল। এরপর দুজন ফ্রেশ হয়ে নিলাম। রেশমি রান্না করল, একসাথে খাওয়া দাওয়া সারলাম। আমার বাবা মা এলেন আরও 15 দিন পর। সে পর্যন্ত প্রতিদিন আমি আর রেশমি সংগ্রাম হতাম। বাবা মা আসার পরও আমি আরও দিন দোষেক ছিলাম। ফরিদ ভাই যাবার পর ওদের বাসাতেই যেতাম। ছুটির পালা যেদিন সেদিন রেশমি অনেকক্ষণ জড়িয়ে ধরেছিল আমাকে। জেন ছাড়তে চাইছে না। মায়া কাটাতে হয়, উপায় ছিল না। ছুটি শেষে একাডেমিতে ফেরত যায়। 1 মাস পর ফরিদ ভাইকে বদলি করে দেওয়া হয় অন্য জেলায়। রেশমির সাথে আর কখনোই আমার দেখা হয়নি। মাস 3 পরে আমার ছোট মামার বিয়ে ঠিক হলো, আমরা সবাই নানা বাড়ি যাব। আমরা মানে আমার সব খাবার আর খালাত ভাই বোনরা। আমার খালাতো ভাই একটা, তার বয়স 5, আর খালাতো বোন 6 জন। সবার বর না, ওর নাচ 2য় বর্ষের ছাত্রী। তারপরে 2টা, এবার সীমা আর স্বর্ণা 2 জনই অনার্স 1ম বর্ষে। তারপর হলো কেয়া এবার এইচএসসিতে দুপুরে বা রেস শেষ করছে। সবশেষে হলো মোমো এবার ক্লাস 9-এ। আমরা সবাই বিয়ের 5 দিন আগে নানার বাড়ি হাজির। আমার জন্য সোনায় সোহাগা বিয়েতে নাজমা আমার ছোট খালাকে আমার কাছে পাব। যারা আমার প্রথম গল্প করেছেন তারা নাজমা আর আমার ছোট খেলার কথা জানতে পারবেন। আমার প্রথম গল্পের নাম হলো আমি আর আমার ছোট খালা। যা বিয়েবাড়িতে আমরা সবাই হাজির হলাম। আমার খালাতো বোন গুলির নয়নের আমি হলাম আমি। আমি সবার বড়, তার উপর আমার সিদ্ধান্ত সবার কাছে মূল্যবান। আমি সবাইকে নিয়ে বসলাম, আলোচনা করে সিদ্ধান্ত নেব। গায়ে হলুদ আর বিয়েতে আমরা কি করব। আমার এক পাশে ছোট খালামনি, আরেক পাশে বর্ণা বসে আছে। নাজমা এখনো আসেনি। আমরা বসে সব প্ল্যান তৈরি করলাম। আমরা সবাই একসাথে এক ঘরে থাকব, সারারাত গান নাচ আর হুল্লোড় করব। ছোট খালা কাজ নিয়ে ব্যস্ত। আমি একবার হাতের নাগালে পাচ্ছি না। মনিখাল সময় বের করতে পারছেন না। আসলে সবাই থাকার কারণে কিছুই হচ্ছে না। এর মধ্যে মনিখালে এসে বলল, যা হবে সব রাতে আমি যে নই কিনে আনি। আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাকে দেখে বর্ণা আবদার করল সে আমার সাথে যাবে। আমিও না করতে পারলাম না। হাঁটি হাঁটি পা করে বন্যাকে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। বন্যা সম্পর্কে বলেন, এই বর্ণা অনেক চোটে আমার খুব ভক্ত। আর বর্ণা দেখতে দেখতে সুন্দর, তবে শরীর তেমন সুন্দর না। বর্ণাকে দেখলে কেউ পছন্দ করবে, তবে তারও দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। আমি বললাম, বর্ণান্তর কোনো বয়ফ্রেন্ড আছে? না, নেই। আমি বললাম, মিথ্যা বলে লাভ নেই। থাকলে আমাকে বল, আমি তোকে সাহায্য করব। না না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি দেখতে কোনো রাজকন্যা নয় যে আমার বয়ফ্রেন্ড থাকবে। আমি বললাম, কে বলেছে তুই দেখতে সুন্দর না? বর্ণা বলতে হবে কেন, আমার কাছে মানুষগুলিকে দেখলেই বোঝা যায়। আমি বললাম, কি বোঝা যায়? বর্ণা তুমি বলতো, তুমি আমাকে ঠিক করে দেখেছ। আমি বললাম, তা দেখেনি। কারণ তুই আমার খালাতো বোন। বর্ণা, আমি তো তোমার আপন বোন না যে আমার দিকে তাকানো যাবে। আমার মধ্যে কিছু নাই যে আমাকে তুমি দেখবে। শোনো ভাই, আমি এমন কোনো মেয়ে না যে মানুষ দেখে বলবে, দেখ দেখ একটা সুন্দর মেয়ে যাচ্ছে। আমি বললাম, তা কেন হবে? তুই অনেক সুন্দর। বর্ণা, আমাকে পাপ দিতে হবে না। আচ্ছা সত্যি করে বলতো, আমাকে দেখে তোমার কখনো অন্য রকম ইচ্ছে হয়েছে? আমি বললাম, অন্য রকম মানে? বর্ণা, অন্য রকম মানে অন্যরকম মানে কি ঠিক করে বল। বর্ণা, কোনো সুন্দরী মেয়ে দেখলে তোমরা যা মনে কর। আমি বন্যার কথা শুনে চুপ হয়ে গেলাম। আমি ভাবতেই পারিনি বর্ণা আমাকে এরকম কথা বলতে পারে। আমি চুপ করে আছি দেখে বলল, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না। আমি বললাম, আরে না, সে রকম কিছু না। আমি তোর কথা শুনে অবাক হয়েছি।
বন্যা অবাক হওয়ার কি আছে, আমি যথেষ্ট বড় হয়েছি, আমি সব বুঝি এবং জানি। আমি বললাম, কি জানেন আপনি? বর্ণা একটা ছেলে আর মেয়ের চাওয়া পাওয়া। আমি বললাম, চাওয়া পাওয়া তো অনেক রকমের হয়। বর্ণা, চাওয়া পাওয়া সম্পর্কে আমি সব জানি। এখন আমার কথার উত্তর দাও। আমাকে দেখে কি তোমার কোনো কিছু করতে ইচ্ছে হয়? কোনো কিছু মানে? বর্ণা, মানে হলো আমাকে দেখে কি তোমার মজা করতে ইচ্ছে হয়? আমি বললাম, কি বলছিস তুই আমার খালাতো বোন? বর্ণা, হুম, আমি তোমার খালাতো বোন। আমি তোমাকে বলছি না আমাকে বিয়ে করতে, আমি শুধু জানতে চাচ্ছি আমাকে দেখলে তোমার আনন্দ করতে মন চায় কিনা। আমি বললাম, ধুর, তোকে দেখলে আমার মজা করতে মন চায়। তাহলে কি তুই আমাকে দিবি? বর্ণা, আমার ইচ্ছা আছে, তাই আমিও চাই কেউ আমার ইচ্ছা পূরণ করুক। আমি বললাম, তার মানে যে কেউ? বর্ণা, না, তোমার মতো হতে হবে, যাতে আমার কোনো ক্ষতি না হয়। আমি বললাম, তাহলে আমি যদি তোর ইচ্ছা পূরণ করতে চাই তুমি দিবি? বর্ণা, তুমি চাইলে আমি না করব না। আমি বললাম, আমি চাই তোর ইচ্ছা পূরণ করতে বর্ণা। আমিও চাই তুমি আমার ইচ্ছা পূরণ করো, আমাকে পরিপূর্ণ মেয়ে করে তোল। আমি বললাম, তাহলে আজ রাতে তুই আমার কাছাকাছি থাকিস। বর্ণা, আচ্ছা, আমি তোমার কাছাকাছি থাকব। আমরা কথা বলতে বলতে বাজারে চলে আসলাম। বন্যাকে বললাম দাঁড়াতে, আমি দোকান হতে 5 প্যাকেট কিনলাম। তারপর বন্যাকে মেহেদি কিনে দিলাম। বর্ণা, আচ্ছা, তুমি ওষুধের দোকান হতে কিনলাম। আমি বললাম, তোর ইচ্ছা পূরণ করার জন্য কিনলাম। বর্ণা, আমার জন্য নাকি তোমার জন্য? আমি বললাম, দুজনের জন্য। বর্ণা, আচ্ছা ভাই, রসদ পাওয়া যায় না? আমি বললাম, কির সাথে? বর্ণা, যা খেলে মেয়েদের কোনো সমস্যা হয় না। আমি বললাম, পাওয়া যায় কেন? বর্ণা, তাহলে কিনে নেওয়া আমার জন্য। আমি আজ তোমার কাজ হতে সুখ চাই, আর তাই অন্য কিছু আমার সুখে বাধা হোক তা চাই না। আমি বর্ণের কথা শুনে শুধু অবাক হচ্ছিলাম। যাই হোক, আমি ওষুধ কিনে বন্যাকে নিয়ে বাড়ি ফিরে এলাম। সন্ধ্যার পর আমরা সবাই মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় নাজমা আসলো। আমি নাজমাকে আমার পাশে বসতে বললাম। নাজমা আমার পাশে বসল, সবাই গোল হয়ে বসে গল্প করছি। আকাশে চাঁদের আলো ছিল। আমি মাঝে মাঝেই নাজমাকে দিচ্ছিলাম। রাত তখন 9টা, সবাই খেতে গেল, আমি আর নাজমা তখন ছাদে বসে আছি। সবাই চলে যেতেন, আজমা আমার ডিপ করতে লাগল আর আমিও দিতে লাগলাম কেউ চলে আসতে পারে, তাই নাজমা আমাকে ছেড়ে দিল। নাজমাকে আমাকে সীমার জন্য ধন্যবাদ দিল। সীমা এখন 3 মাসের পতি। আমি মাঝে মাঝে সীমার বাসায় যাই সীমাকে আর শান্ত ভাবিকে দেওয়ার জন্য। যাই হোক, সবাই খাওয়া শেষ করে ছাদে আসলো। আমরা আবার আড্ডায় মেতে উঠলাম। নাজমা বলল সে চলে যাবে বাড়িতে, তার মা একা। তাই মনি খালা বলল আমি নাজমাকে বাড়ি দিয়ে আসতে। আমি নাজমাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পুকুর পাড়ে যেতেন। আজ মা আমাকে বলল আমাকে আজ একটু দিবে। আমিও আছি নাজমার জন্য। আমি আর নাজমা পুকুরের দক্ষিণ পাড়ে গেলাম। তারপর আমরা সবশেষ ঠিকঠাক করে নাজমাকে বাড়ি দিয়ে ফিরে আসলাম। ছাদে গিয়ে দেখি মনিখাল আর বর্ণা বসে আছে। বাকিরা নিচে গিয়ে লুডু খেলছে। আমি বন্যাকে ডেকে বললাম নিচে যেতে, আর আমি মোবাইলে কল দিলে উপরে আসতে সংকেত দিলাম। এখন মনিখাল আর আমি ছাদে। কি নাজমাকে ঠান্ডা করে দিয়ে আসি? আমি বললাম হুম, এখন তোকে ঠান্ডা করব। মনি, এত মানুষ, তোর এত সাহস কি করে হয়? আমার মনে আগুন জ্বলছে। মনে হচ্ছে ভেতরের মধ্যে লাল পিঁপড়া কামড়েছে। কি কিছু করবি? আমি আর পারছি না।